দেখেছেন ফোনটার কি ভাগ্যে, ফুলের ছোঁয়া পেয়ে একদম পবিত্র হয়ে গেল। জিশানের কথায় রানীর চোখে মুখে আধার রূপে পরিণত হয়ে আসলো। জানালার দিকে দৃষ্টি বাইরে নিক্ষেপ করে মনে মনে বলল, আমি যে অপবিত্র। হঠাৎ রানীর কি হলো তা জিশান বুঝতে না পেরে গাড়ি স্টার্ট দিতে দিতে রানীকে জিজ্ঞাসা করলো, হঠাৎ মন খারাপের কারণ কি জানতে পারি? বলবো না হয় কোনো একদিন। জিশান আর কথা বাড়ায় না, রানীকে জিজ্ঞাসা করে তার বাসায় কোথায়। রানীও সুন্দর করে বলে দেয়। অবশেষে কিছুক্ষণের মধ্যে গাড়ি এসে থামে রানীর বাসার সামনে। রানী নেমে যেতে যেতে জিশানকে বলে, আসুন আমাদের বাসায়। জিশান সিটে হেলান দিতে দিতে হাসি মাখা মুখ করে বলে, আজকে চিনে রেখেছি, কোনো একদিন না হয় যাব। রানী মাথা নাড়িয়ে বলে, সব কিছুর জন্য আরেকটা ধন্যবাদ তো পেতেই পারেন। সেটা না হয় তোলা থাক। রানী প্রতি উত্তরে হেসে বাসায় গেট দিয়ে প্রবেশ করতে করতে বলে, ভাগ্য যদি সহায় হয় তাহলে আবার দেখা হবে আমাদের। জিশান তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠল। আপনি চাইলে হবে কিন্তু। জিশানের কথায় রানী মিষ্টি হেসে হাতের ইশারায় বিদায় জানিয়ে বাড়ির ভেতরে চলে আসে। রানী যতক্ষণ না জিশানের চোখের আড়াল হয়েছে ঠিক ততক্ষণ রানীর দিকে জিশান এক দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে বলে, পবিত্র ফুল। রানী বাড়ির ভেতরে প্রবেশ করে ভাবতেছে মিলিকে কি বলবে। মেয়েটা নিশ্চয়ই তাকে না পেয়ে অস্থির হয়ে গেছে। বসার ঘরে রেহেনা বেগম বসেছিলেন। রানীকে এভাবে ভাবনায় ডুবে থাকতে দেখে ডাক দিলেন। রানী, হ্যাঁ। ধ্যান ভেঙে আকস্মিক উত্তর দিতে কিছুটা কম্পিত শোনা যায়। তবে রেহেনা তাড়া দিয়ে বললেন, কি ভাবছিস? যা ফ্রেশ হয়ে আয়। মিলি কই? ও তো প্রতিদিন তোর সাথে এখানেই চলে আসে। রানী একটু ঘাবড়ে যায়। এখন কি বলবে? আসল কাহিনী তো ছেলেরা তাকে বাজে কথা বলায় একা একা বের হয়ে আসতে মাফিয়াটা তার পিছু নিয়েছিল। এইগুলো যদি জানে তাহলে খুব করে বকবে। না, কোনোভাবেই বলা যাবে না। হাত কসলাতে কসলাতে মিনমিনিয়ে বলল, আসলে আজকে আমি আগে আগে চলে এসেছি, খারাপ লাগছিল, তাই মিলিকে বলতেও ভুলে গেছি যে আমি বাড়ি চলে যাচ্ছি। রেহেনা খানিকটা রাগী কণ্ঠে মেয়েকে শুধালেন, মেয়েটাকে না বলে যে চলে এলি, এখন তোকে না পেয়ে সারা কলেজ খুঁজবে। ফোনও তো কলেজে নিয়ে যায় না। নিলে তো অন্তত এখন কল করে বলা যেত। পরপর বলে, শুধু শুধু মেয়েটাকে হয়রানি করবি এখন। আহ রানী, পুরো কথা বলার আগেই মিলির কান্না ভেজা উতলা কণ্ঠ দরজার কাছে থেকে ভেসে আসতে তড়িতে রেহেনা বেগম এবং রানী তাকায়। মিলির হাতে রানীর রাস্তায় পড়ে যাওয়া ব্যাগটা। মিলির চোখে মুখের দিকে তাকানো যাচ্ছে না, কান্না করে একই হালাত করেছে নিজের। রেহেনা বেগম চিন্তিত হয়ে মিলিকে প্রশ্ন করলেন, কি হয়েছে মিলি? এই অবস্থা কেন তোর? রানী যেন মিলির এই অবস্থা দেখে পুরো থমকে গেছে। তাকে না পেয়ে যে মেয়েটা প্রায় পাগল পাগল হয়ে যাবে তার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। কিন্তু সেও তো নিরুপায় ছিল। মিলি রানী বলে দৌড়ে এসে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করতে শুরু করে। রানী মিলির পিঠে হাত বুলিয়ে কান্না কণ্ঠে বলে, কান্না করিস না মিলি। তো তুই না বলে চলে এসেছিস কেন? রাস্তায় তো তোর ব্যাগ পড়ে দেখতে দেখে। মেয়েটা পুরোটা বলতে পারে না, কান্নায় ভেঙে পড়ে। ফ্ল্যাশব্যাক। রাস্তায় রানীর ব্যাগ পড়ে থাকতে দেখে মনে করেছিল হয়তো বাজে ছেলেরা রানীকে জোর করে তুলে নিয়ে গেছে। সেটা মনে করে যেন লিসার আত্মা কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে পাগল পাগল হয়ে সারা কলেজ ও তার আশেপাশের সব জায়গায় রানীকে তন্ন তন্ন করে খোঁজে। কোথাও না পেয়ে কয়েকজনকে জিজ্ঞাসা করে রানীকে দেখেছে কিনা, কিন্তু সবাই জানিয়েছে দেখেনি। গেটে দারোয়ান চাচা না থাকায় মিলি ভয়ে রাস্তার মধ্যখানে বসে পড়ে। সাথে রানীকে গলা ফাটিয়ে ডাকতে ডাকতে কান্নায় ভেঙে পড়ে। মিলির গলা ফাটানো আর্তনাদে লোকজন জড়ো হয়ে যায় এবং মিলিকে এগিয়ে এসে প্রশ্ন করে কি হয়েছে। মাথা কাজ করছিল না তার। না পেরে সবটা খুলে বলতে সকলে মতামত জানায় প্রথমে বাড়ি গিয়ে দেখতে, যদি বাড়িতে না পায় তাহলে থানায় গিয়ে নিখোঁজ হওয়ার জন্য জিডি করতে। মিলি আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে মেন রাস্তায় এসে গাড়িতে উঠে বসে বাড়িতে রওনা দেয়। তো তুই খুব খারাপ রানী। হেসকি তুলে কথাটা শেষ করতে রানী অপরাধী ভঙ্গিতে বলে, আচ্ছা, আর কোনোদিন না বলে আসবো না, আমার ভুল হয়ে গেছে, এবার কান্না থামা।
রেহেনা গর্জে উঠে বললেন, দেখেছিস তোকে না পেয়ে মেয়েটা নিজের কি অবস্থা করেছে? ফাজিল, না বলে চলে আসলি কেন? রানী মাথা নিচু করে উত্তর দেয়, আসলে মিলি লাইব্রেরিতে ছিল। সব ঠিক আছে, কিন্তু রাস্তায় কেন তোর ব্যাগ? মিলি পুরো কথা শেষ করার আগেই রানী মাথা নাড়িয়ে মানা করে ইশারায়, বলে এটা যেন না বলে, সে তাকে পরে সব বলবে। তার মধ্যে রেহেনা বেগম ভুরুকুচকে প্রশ্ন করেন। মিলি কি জানি বলছিলি? মিলি তখন জোরপূর্বক হেসে বলে উঠল, আসলে আন্টি, ও কেমন খারাপ, ব্যাগটা আমার জন্য রেখে এসেছে, আবার বলেও আসে নাই। আচ্ছা, এখন যা তোরা ফ্রেশ হতে। আর কোনোদিন যেন এরকম ভুল না হয়, মনে থাকে যেন। মায়ের কথায় রানী মাথা নাড়িয়ে মিলিকে টেনে উপরে নিয়ে এসে তাড়াতাড়ি করে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে রানী মিলির গালে হাত রেখে সলসল নয়নে বলে, অনেক কষ্ট হয়েছে, তাই না? মিলি মুখ ভার করে অভিমানী স্বরে বলে, তোর সাথে আর কোনো দিনও কথা বলবো না, তুই অনেক খারাপ, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। মনে থাকবে তোর? একটু পরেই তো দেখবো ভুলে গিয়ে আমার ঘাড়ে উঠে বসে থাকবি। রানীর কথায় মিলি দাঁত কিড়মিড়িয়ে রানীর পেটে ধাম করে কিল বসিয়ে দিয়ে কড়াকণ্ঠে বলে। তোর ব্যাগ রাস্তায় পড়েছিল কেন শুনি? রানী এবার খানিকটা হকচকিয়ে যায়, কি বলবে সে এখন। ভেবেচিন্তে তড়িতে বলে, আরে কুকুর তাড়া করেছিল, ভয়ে দৌড় দিতে গিয়ে ব্যাগটা রাস্তায় পড়ে যায়। ভয়ের জন্য ব্যাগটা আর তুলতে পারিনি, দৌড়ে চলে এসেছি। জানিস কত ভয় পেয়েছি আমি? রানী তখন মিষ্টি হেসে কিউট ফেস বানিয়ে কানে ধরে বলে, সরি, কানে ধরেছি, আর এরকম হবে না, এবার একটু হাসি দে। মিলি রানীকে জাপটে জড়িয়ে ধরে হেসে দেয়। এই একটু আগেই বলল আর কোনোদিনও কথা বলবে না, কিন্তু সেটা কি আর মনে আছে এই মেয়ে? বরং রানীকে হুমকি স্বরূপ বলল। মনে থাকে জানো? একগাল হেসে হুম, মনে থাকবে। বিকেলে বাড়ির পাশের পুকুরে পা ডুবিয়ে বসে আছে মিলি আর রানী। ওরা প্রায় সময় এখানে এসে বসে গল্প করে, তবে আজ রানী চুপচাপ পানিতে পা দুলাচ্ছে আর একটু পর পর মুসকে মুসকে হাসছে। মিলির খটকা লাগে, গালে এক হাত রেখে হাঁটুতে মাথা ঠেকায়, অতঃপর সুর দিয়ে টেনে টেনে বলে ওঠে, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, আমার বান্ধবী প্রেমে পড়েছে রে। রানী চোখ মুখ কুঁচকে মিলের দিকে তাকায়, অতঃপর আচমকা ধাম করে মিলের পিঠে কিলবসি রাগী কণ্ঠে বলে, তোরে বলেছি আমার মন গিয়ে কানে কানে। সত্যি কথার দাম নাই রে, তুই যে ডুবে ডুবে পানি খাচ্ছিস তা তোর মুচকি হাসিতেই বোঝা যাচ্ছে প্রিয়। রানী পাত্তা না দিয়ে বলে, তোর মাথা। এখন তো আমার মাথাই হবে। মিলি সেটা বলে মুখ কালো করে অন্য পাশ ফিরে পা দুলাতে থাকে। আর রানীর শুধু জিশানের কথাই মনে পড়ছে। ইস, আজকে জিশান না থাকলে কি যে হতো। তার উপর জিশান অনেক সুন্দর করে কথা বলে, যা রানীর কাছে বেশ লেগেছে। নেক্সট ডে মিলি রানীকে তাড়া দিচ্ছে, আর এইদিকে তাড়াহুড়ো করে কলেজ যাওয়ার জন্য রেডি হতে গিয়ে রানীর মন কেমন খসখস করছে। কি একটা জ্বালার মধ্যে আছে মেয়েটা। সামান্য কলেজ যাওয়ার জন্য বাড়ি থেকে বের হতে পারে না। কোন সময় মাফিয়াটা এসে উপর হামলে পড়ে সেই ভয়ে। কলেজ শেষে মাঠে রানী একটা ছেলের হাত ধরে হাঁটছে, সাথে খুব হেসে হেসে কথা বলে সামনে এগিয়ে যাচ্ছে। মিলি আরো আগেই কি একটা কাজের জন্য রানীকে বলে বাসায় চলে গেছে। জিদ্দাত রাস্তার এই পাশে দাঁড়িয়েছিল। কলেজ মাঠে নজর যেতেই মাথায় রক্ত উঠে যায়, তার চোখ দিয়ে যেন আগুন ঝরতে শুরু করে। হাত দুটো মুঠোবন্দি করে নিতে কটমট করে হাতের রগগুলো নীল হয়ে ফুলে ওঠে। দাঁতে দাঁত চেপে রক্ত লাল চক্ষু নিয়ে তাকিয়েছে ছেলেটার হাতে ধরা রানীর হাতের দিকে। এই চোখ দিয়ে যেন সবকিছু ধ্বংস করতে সক্ষম। রানী আর ছেলেটা ভাবশীলনভাবে কথা বলতে বলতে গেটের কাছে আসতে জিদ্দাত এক প্রকার দৌড়ে গিয়ে ছেলেটার থেকে রানীর হাত বজ্রপাতের ন্যায় এক টানে ছাড়িয়ে নেয়। ঘটনাটা এত তাড়াতাড়ি হওয়ায় রানী বুঝে উঠতে পারে না। তাড়াতাড়ি মাথা ঘুরিয়ে কে হাত টান মেরেছে দেখার জন্য তাকাতেই গালের সজোরে পড়ে। রানীর যেন মাথা ঘুরে উঠল, এত জোরে থাপ্পড় খেয়ে। নাক দিয়ে সুরসুর করে 2 ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল। মুহূর্তে ঠোঁট ফেটে লাল টকটকে রক্তগুলো গোলাপি চামড়ায় চিকচিক করে উঠল।
ফর্সা গালে 5 আঙুলের ছাপ বসে লালচে ভাবের থেকে দ্বিগুণ হালকা কালচে নীল বর্ণ ধারণ করলো। টোকা দিলেই চামড়াটা ফেটে রক্ত বের হয়ে আসবে। রানী ক্ষণিকের জন্য সবকিছু অন্ধকার দেখছে। চোখে এসে ভিড় করছে নোনা জল, যা পলক ফেললে টপ টপ করে তুষারপাকের মতো ঝরে পড়বে। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। ধপাস করে নিচে মাটিতে 2 হাত ভর দিয়ে বসে পড়ল। সাথে সাথে চোখ থেকে ঝামানো অশ্রু টপ টপ করে ঝরে পড়তে শুরু করলো। মাফিয়াটার বলিষ্ঠ হাতের উচ্চ জোরে থাপ্পড় রানীর নরম তুলতুলে গাল সইতে পারল না। জিদ্দাত রানীকে ছেড়ে দাঁত চেপে কটমট চাহনিতে অগ্নিচক্ষু নিয়ে তেড়ে আসছে। ছেলেটা দ্বিগুণ রেগে চেঁচিয়ে উঠল, আপনি কোন সাহসে রানীকে মেরেছেন? জিদ্দাত ঘাড় বাঁকিয়ে বিগলিত হাসি ঝুলিয়ে বলে, সাহস দেখতে চাস? ছেলেটা আগের তুলনায় দ্বিগুণ রাগল। আপনি রানীকে কেন মেরেছেন আগে সেটা বলুন, বলুন। সাহস দেখবি না আমার? আগে সেটা দেখে নে। কথার মাঝেই সে নিজের প্যান্টের বেল্ট এক টানে খুলে উল্টো করে ঘুরিয়ে ছেলেটার গলায় পেঁচিয়ে ধরে। মুহূর্তে ধম হারিয়ে হাঁসফাঁস করে বেল্টটা 2 হাতে ছাড়ানোর চেষ্টা করে আটকে আটকে বলে, আহ 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 আহ, ছাড়ুন 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 আমাকে, ছাড়ুন। মাফিয়াটা বজ্রপাতের ন্যায় গর্জে উঠল। সাহস দেখবি না আমার? রানী নিচের দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন দিচ্ছিল। মাফিয়াটার হুঙ্কারে নোনা জলে পরিপূর্ণ আঁখি তুলে সেদিকে তাকাতে কলিজাটা কেমন মোচড় দিয়ে ওঠে। আপনা আপনি আঁখি জোড়া অস্বাভাবিক মাত্রায় বড়তে রূপান্তরিত হয়ে আসে। মুহূর্তে কান্না ভেজা কণ্ঠে তেজ দেখিয়ে চিৎকার দিয়ে ওঠে, মন্টুকে ছেড়ে দিন, ও আপনার কি ক্ষতি করেছে? ওকে কেন মারছেন? ছাড়ুন বলছি। জিদ্দাত কান খাড়া করে শুধু শুনল। বাদামি কঠিন খাদযুক্ত আঁখিতে আগুনের ফুটন্ত লাভার মতো ফুলকি এলোমেলো তাণ্ডব শুরু করলো। রাগের শক্তিতে তার শরীরের মাংস লাফাচ্ছে। মন্টুকে সেকেন্ডের কম সময়ের মধ্যে ধাক্কা মারল। সোজা রাস্তার মাঝখানে উপুড় হয়ে মুখ থুবড়ে পড়ে। তৎক্ষণাৎ জিদ্দাত কুটিলতা বজায় রেখে হুঙ্কার দিয়ে হুকুম চালায়, ইচ্ছে মতো মার। মন্টু ছাড়া পেয়ে প্রাণ ভরে শ্বাস নিতে শুরু করে। আর একটু হলে প্রাণ পাখি খাঁচা দিয়ে উড়াল দিত, কিন্তু শেষ রক্ষার হলো কই। শ্বাস ফেলার মাঝেই পিঠে অসংখ্য লাথি অনুভব করে। মন্টু মাটিতে 2 হাত হাঁচলে ধরে আর্তনাদ করে ওঠে। রানী চিৎকার করে কান্না করছে। শুধুমাত্র তার জন্য আজ ছেলেটা এভাবে মার খাচ্ছে। বাকিরা দূর দূরান্তে দাঁড়িয়ে আফসোস করছেন। রানী 2 হাতে জমিন থাবাতে থাবাতে হাওমাও করে কাঁদতে কাঁদতে বলে, মন্টুকে ছেড়ে দিন, আর মারবেন না, আল্লাহর দোহাই লাগে, ছেলেটা মরেই যাবে। মাফিয়াটা শুধু ঘাড় কাত করে তীক্ষ্ণ দৃষ্টি তাক করে রানীকে পর্যবেক্ষণ করছে। রানী অতিরিক্ত হাইপার হওয়ার জন্য ক্রমশ তার শরীর যেন অবশ হয়ে আসছে। ওঠার শক্তি পাচ্ছে না, কিন্তু মেয়েটা পাগলের মতো হাউমাউ করেই যাচ্ছে। মন্টুর গায়ের প্রতিটা বেদনাদায়ক মার ঘুরে ফিরে রানীর গায়ে লাগছে। গার্ডগুলো ছেলেটাকে ইচ্ছে মতো লাথি ঘুষি দিয়েই যাচ্ছে। এতটা বাজেভাবে মারার ফলে নাক মুখ দিয়ে গলগলিয়ে রক্তের অশ্রু বইছে। পিঠে চওড়া জায়গা থেতলে সাদা কলেজ শার্টের উপরে ছুপছুপ রক্ত স্পষ্ট ভেসে উঠেছে। ছেলেটা কাঁদছে না, শুধু রক্তাক্ত মুখশ্রী নিয়ে রানীর দিকে ভাবছে। মেয়েটা আসলেই বোকা, তা না হলে এতক্ষণ এখান থেকে পালিয়ে যেত। হুকুমের দাসগুলো শরীর জোর ছেলেটার উপর মিটিয়ে সব শেষে পিছনে গুজে রাখা হক স্টিক বের করে মন্টুর পিঠে জোরে জোরে আঘাত করতে থাকে। এত প্রেসার দিতে না পেরে মন্টুর নাক মুখ দিয়ে গলগল করে রক্তক্ষরণ হচ্ছে। রানীর চোখ মুখ কেমন অন্ধকার হয়ে আসছে, তার শরীরও নিস্তব্ধ হয়ে আসছে। কতটা পাষাণ হলে একটা মানুষকে এতটা নৃশংসভাবে মারতে পারে? চোখের সামনে ঘোর অন্যায় দেখছে আজ। গার্ডগুলো হিংস্র কুকুরের ন্যায় একসাথে হক স্টিক দিয়ে মন্টুর মাথায় আঘাত করতে নিলে রানী এক চিৎকার দিয়ে না বলে জিদ্দাতের পায়ের উপর ঝাঁপিয়ে পড়ে। মন্টুকে মারবেন না, আপনি যা করেন আমার সাথে করুন, ছেলেটাকে ছেড়ে দিন, ওর ফ্যামিলি যে না খেতে পেয়ে মরে যাবে। মাফিয়াটা রানীর চুলের মুঠি শক্ত করে চেপে দাঁড় করিয়ে নিজের সাথে চেপে ধরে। গার্ডগুলো আঘাত করার আগ মুহূর্তে জিদ্দাত রানীর ছলছলে ব্যথারুদ্ধ আখের দিকে শান্ত নয়ন স্থির রেখে হুকুম চালায়। যথেষ্ট। আদেশ কানে পৌঁছাতে সব গার্ড নিজেদের ব্যালেন্স রেখে মুহূর্তে পিছিয়ে যায়। মাফিয়াটা 2 আঙুলে 2 বার পেছন আর সামনের দিকে দুলাতে
গার্ডরা সেখান থেকে ভ্যানিশ। লোকজন যে যার মতো ভয় পালায়। মাফিয়াটা রানীর এক হাতের কবজি নিজের শক্ত হাতে শিকলবন্দি করে গাড়ির দিকে এগোয়। রানী যেতে নারাজত্বর প্রমাণ দিয়ে অপর হাত মন্টুর দিকে বাড়িয়ে দেয়। মন্টু নিজের সবটুকু শক্তি ক্ষয় করে হাতটা তুলে রানীর দিকে বাড়ায়। এতক্ষণ না কাঁদলেও ছেলেটা এই মুহূর্তে রানীর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে। চোখের সামনে তার বোনের মতো আরেকটা বোনকে তুলে নিয়ে যাচ্ছে, অথচ সে কিছুই করতে পারছে না। বুকটা যে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। হাত বাড়িয়ে দিয়ে রাখলো ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না রানীর চোখের আড়াল হলো। চোখের পানি টপ টপ করে জমিনের উপর পড়ছে। আজকে একটা ছেলে কাঁদছে। পুরুষ মানুষ নাকি সহজে কাঁদে না, কিন্তু আজকে একজন যুবক কাঁদছে। তবে শরীরের ব্যথায় নয়, মনে হচ্ছে তার মায়ের পেটের বোনকে কিছু মানুষরূপী জানোয়ার টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। রানী চোখের আড়াল হতেই মন্টুর হাত ধপাস করে মাটিতে পড়ে যায়। শীতল বাতাস শরীর ছুঁয়ে যেতে চোখ বন্ধ হয়ে আসে। একদম নিস্তব্ধ একখানা দেহ রাস্তার মাঝে বিরাজ করছে। বাতাসের সাথে শ্বাসের কোনো শব্দ হচ্ছে না। আট না নড়ছে বক্ষ। তবে কি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে? কিছুক্ষণ আগের সময়টাই কি ছিল ছেলেটার জন্য অন্তিম মুহূর্ত? নীরবতায় খা খা করছে চারিপাশ। রানী গাড়িতে ছটফট করে উন্মাদের মতো কেঁদেই যাচ্ছে। মেয়েটা চিৎকার করে বলতে চাইছে, হে সৃষ্টিকর্তা, আপনি কি দেখতে পাচ্ছেন না? আমার কান্নার আওয়াজ কি আপনি শুনতে পারছেন না? কিন্তু মেয়েটা তাহা বলতে ব্যর্থ। এই আর্তনাদ উজাড় করতে পারছে না। মাফিয়াটা গাড়ি থেকে নেমে রানীকে টেনে হেঁচড়ে মাফিয়া ম্যানশনে প্রবেশ করে কিচেনে নিয়ে আসে। আচমকা মাফিয়া বসের আগমনে মেয়েটিগুলো আটকে উঠল। তার সাথে থরথর করে কাঁপতে শুরু করে। এক পলকে যে যার মতো কিচেন থেকে উধাও হয়ে যায়। মাফিয়াটার সামনে থাকা মানে নিজ ইচ্ছায় প্রাণ হারানোর রাস্তা করে দেয়া। মাফিয়াটার রাগ এখন জমিন থেকে আকাশ ছুঁই ছুঁই। রানী হাত ছাড়ানোর চেষ্টা করে ব্যথারুদ্ধ কণ্ঠে আটকে আটকে বলে, আমাকে এইখানে কেন নিয়ে এসেছে? ঠিক তখনই হিংস্র সিংহের গর্জন কানের পর্দা ফাটিয়ে তুলে বলে, এসব বরাবর করতে। রানীর শরীর কারেন্টের ঝটকার মতো ঝাঁকুনি খেয়ে উঠল। কান পোকা নড়ছে বোধ হয়, তবে ভয়ে সারা অঙ্গ প্রত্যঙ্গ থরথরানি দিয়ে উঠছে। কলিজার পানি শুকিয়ে মরুভূমিতে পরিণত হলো। মাফিয়াটা দাঁত কটমট করে রানীর ডান হাতের কবজি শক্ত করে চেপে ধরে চুলোর উপর ফুটন্ত পানির সামনে দাঁড়িয়ে হাতের দিকে তাকিয়ে থেকে শান্ত স্বরে বাঁকা হেসে বলল, এই হাত দিয়ে ছেলেটার হাত ধরেছিলেন, রাইট? এখন যদি হাতটাই পুড়িয়ে দিই তাহলে কেমন হবে বলুন তো? ঝড় আসার পূর্বে যতটা শীতলতা বিরাজ করে ঠিক ততটা শীতল কণ্ঠে রানীর কলিজা কেঁপে ওঠে। হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, কি সব বলছেন? উত্তর না আসায় রানী কান্না করে ফুটন্ত পানির দিকে তাকিয়ে পরপর বলে, প্লিজ এমন করবেন না। মাফিয়াটা রক্তচক্ষু নিয়েই রানীর কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে ডান হাতের কবজি পর্যন্ত আচমকা গরম ফুটানো পানিতে ডুবিয়ে দেয়। তৎক্ষণাৎ মেয়েটা গলা ফাটিয়ে চিৎকার দিয়ে ওঠে। আল্লাহ গো, আমার হাত জ্বলে পুড়ে যাচ্ছে। রানীর চিৎকারের আওয়াজে লিভিংয়ের মেয়েটিগুলো গুটিসুটি মেরেছে এক কোণে। যিনি রানীকে পালাতে সাহায্য করেছিলেন উনি মুখে ওড়না চেপে কান্না করছেন। জিদ্দাত কটমট দৃষ্টিতে তাকিয়ে দাঁত পিষতে পিষতে রানীকে শুধায়, খুব মজা লাগছিল তাই না ছেলেটা হাত ধরে হাঁটতে? রানী হা হা করে ওঠে, আমার হাত ছেড়ে দিন, সহ্য করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। জাবরার মুখের ভাবভঙ্গি পাল্টে ঢং করে কিছুটা বেবি ভয়েসে বলে, কষ্ট লাগার জন্যই তো ধরেছে বেব। মরিচের মতো লাগলো শরীরে। রানী জোর খাটালো হাত ছাড়ানোর জন্য, কিন্তু সে ব্যর্থ। পানিটা এতটাই গরম ছিল যে হাতের অবস্থা সব ছিঁড়ে স্যাঁতস্যাঁত করে জ্বলছে। রানী সব শক্তি প্রায় শেষ। চিৎকার করা তার পক্ষে আর সম্ভব না। চোখ নিভু নিভু প্রায়। মাফিয়াটার মনে সেসব দেখে প্রশান্তির মেলা হইরই করছে। রানী চোখ বন্ধ করে অশ্রু বিসর্জন দেওয়ার মাঝেই জাবরার সুযোগ না ছেড়ে নরম তুলতুলে অধরে নিজের দখলে নিয়ে ফট করে কামড় বসিয়ে দেয়। এমনিতে হাতের যন্ত্রণা, গাল হয়ে আছে সজোরে থাপ্পড়ের বিষে টনটনে।
কাটা ঠোঁটে কামড়, সব মিলিয়ে রুহু বের হয়ে যাবার মতো অবস্থা। 10 মিনিট ঠিক একইভাবে মাফিয়াটা কামড় বসিয়ে রাখে। তার মধ্যে রানী হঠাৎ ব্যালেন্স হারিয়ে ডুলে পড়তে নিলে জিদ্দাত পানি থেকে হাতটা তুলে নিজের সাথে পেঁচিয়ে ধরে ঠোঁট ছেড়ে দেয়। অতপর বাঁকা হেসে হাতের দিকে তাকায়। অন্য কেউ হলে হাতের এই সাংঘাতিক অবস্থা দেখলে ভয়ে চোখ খিঁচত। রানী শরীরের সব ভর ছেড়ে আবারও পড়তে নিলে মাফিয়াটা মুহূর্তে কোলে তুলে নেয়। এই অল্পতেই আপনার শরীরের শক্তি শেষ, আমাকে সামলাতে পারবেন তো? রানী তা শুনে নিভু নিভু আখি জোড়া টেনে মেলার চেষ্টা করে অনুনয় করে বলে, দয়া করুন আমার উপর, প্লিজ। রানীর মুখ দিয়ে যেন কথাই বের হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। এটা ভেবে আরো বেশি কষ্ট পাচ্ছে মাফিয়াটা। আবারও গভীরভাবে ছুঁয়ে দেবে। যেটা কিনা তার স্বামীর হক ছিল, সেটা তৃতীয়বারের মতো পরপুরুষ নষ্ট করবে। হাই নসিব! একবার নয়, দুবার নয়, তিনবার ধর্ষণ। বেঁচে আছে কিসের জন্য? মরে গেলে এই দিন দেখতে হতো না। মাফিয়াটা হনহনিয়ে রানীকে নিয়ে কিচেন থেকে বের হয়ে যায়। মেয়েটা মাথা নিচু করে আসে। রানীর উপরে নিয়ে এসে বেডে শুয়ে দিয়ে একটা একটা করে নিজের শার্টের হুতুম খুলতে শুরু করে। পুরো শার্ট খোলা শেষ হতে ছুঁড়ে ফেলে রানীর উপরে উঠে বসে। অচল অবস্থায় হাত দিয়ে মাফিয়াটার বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলে জিদ্দাত দাঁত কটমট করে শুধায়, নড়াচড়া করলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে মিস। প্লিজ। পুরো কথা শেষ করার আগেই রানীর ঠোঁটের উপর তর্জনী আঙুল রেখে কানের কাছে মুখ নিয়ে শয়তানি হেসে কিছুটা ফিসফিসিয়ে বলে, শ্শ্, আর একটা কথা শুনতে চাই না, তা না হলে আমি কে কি করতে পারি খুব ভালো করেই জানেন। রানী ভয়ে রাগে কষ্টে চুপ হয়ে যায়, শুধু নীরবে অশ্রু বিসর্জন দিতে থাকে। মাফিয়াটা রানীর গলায় মুখ ডুবিয়ে নাক ঘষতে শুরু করে, সাথে ভরপুর শ্বাস নিতে থাকে। রানীর শরীরের স্মেল ইতিমধ্যে জাবরারকে মাতাল করে তুলেছে। নাক ঘষা অবস্থায় উত্তেজিত হতে শুরু করে পাগলের মতো শ্বাস নিতে নিতে দিশেহারা কণ্ঠে বলে, হে মেয়ের সব নষ্টের মূল, আপনি বিয়ের জীবন আমার ভালোই কাটছিল। রানী বিষাক্ত ছোঁয়ায় কাতার স্বরে বলে, এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিবে, কথা দিচ্ছি আপনার থেকে অনেক দূরে চলে যাব। এইসব বড় বড় হলে দূরে তো আমি আপনাকে পাঠাবো, সময় হোক নিজে দেখতে পাবেন। বোকা রানী ঠিক বুঝে উঠতে পারল না মাফিয়াটার কঠিন কথার বাঁধন। তবে সেটা শুনে তার শরীরের সকল পশম কাটার মতো এক এক করে দাঁড়িয়ে যায়। কিন্তু সে এইটুকু বুঝতে পারছে মাফিয়াটা তাকে ছাড়ছে না। কান্না করতে করতে বেহাল অবস্থা খারাপ করে ফেলেছে। রানী মাফিয়াটার কথায় ধ্যানে মগ্ন। সে ধ্যান ভাঙে গলায় আগুন জ্বালা করার পূর্বে চোখ মুখ খিচে বন্ধ করে শব্দ করে কান্না করে দেয়। হ্যাঁ, মাফিয়াটা কামড় দিয়ে ধরে রেখেছে গলায়। মনে হচ্ছে মাফিয়াটার ধারালো দাঁতগুলো শরীরের চামড়া ভেদ করে মাংসের ভেতরে প্রবেশ করেছে। রানী শুধু ফুপাচ্ছে, সে মাফিয়াটার কথার মানেই বুঝতে পারছে না। আর এটাও জানে না সামনে কি হতে যাচ্ছে তার জীবনে। তার এই বেদনাদায়ক ভাবনার মাঝেই মাফিয়াটা রানীর গায়ের সুতোটাও বিলীন করে দেয়। ব্যথিত হাত দ্বারা শরীর ঢাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, নিজের প্রতি কেমন ঘৃণা কাজ করছে। মাফিয়াটা ক্ষুধার্ত হিংস্র নেকড়ের ন্যায় রানীর শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ খাবলে খুবলিয়ে খাচ্ছে। কিছু সময়ের ব্যবধানে রানী গলা ফাটে চিৎকার করে ওঠে। প্রতিটা কামড়ের জায়গা যে জখম বানিয়ে ফেলছে পাষাণ লোকটা। সারা শরীরে নিখুঁত অত্যাচার চালিয়ে পেট থেকে ঝুঁকে আসে লিপের কাছে। অতঃপর এক মুহূর্ত দেরি না করে নরম তুলতুলে গোলাপি অধর ওষ্ঠ নিজের আয়ত্তে করে নেয়। ডিপলি কিস করা অবস্থায় ধীরে ধীরে জিদ্দাত প্যান্ট উরুর নিচ পর্যন্ত নামিয়ে ফেলে। কিছুক্ষণ কিস কন্টিনিউ করে রানীর পায়ের কাছে পজিশন মতো বসে। রানী বুঝতে পেরে মাথা নাড়িয়ে মানা করে, তবে মাফিয়াটা বাঁকা হেসে এক ধাক্কায় নিজেকে পুরোপুরি রানীর মাঝে ডুবে যেতে রানী চিৎকার দিয়ে হাহাকার করে বলে, আম্মা গো, আর যে সহ্য হচ্ছে না এই মরণ যন্ত্রণা। রানীকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মাফিয়াটা সব রাস্তা বন্ধ করে আবরণ সরিয়ে দিচ্ছে। ব্যথা যে সহ্য করতে পারছে না, প্রতিটা ঝাঁকুনি যেন মেয়েটাকে মরণ যন্ত্রণা ভোগ করাচ্ছে। বলতে গেলে পাষাণ লোকটা জানোয়ারের মতো ছিঁড়ে করে খাচ্ছে।
চিৎকারের সাক্ষী হয়ে থাকলো চার দেওয়াল। আজ আর রানীর এই বেদনাদায়ক চিৎকার বাইরের গার্ড মেটরা শুনতে পাচ্ছে না, কারণ জিদ্দাতের আস্তানা খুবই শক্তপোক্ত, সাউন্ড প্রুফ ছিল, যার দরুন রুমের বাইরের চিৎকারগুলো ঘরে ঘিরে দুবার বাড়ি খাচ্ছে। 2 ঘন্টা পর রানীর শ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখ নিভু নিভু হয়ে আসছে। সে আর চোখ খোলা রাখতে পারল না, বন্ধ হয়ে গেল। জিদ্দাত ছাড়ার নাম নেই। সে কন্টিনিউ করছে। প্রায় 20 মিনিট পর মাফিয়াটা সন্তুষ্ট হয় এবং রানীকে ছেড়ে পাশে শুয়ে চোখ বন্ধ করে নিজের অথর কামড়ে হাঁপাতে থাকে। অতঃপর ধীরে চোখ মেলে রানীর দিকে তাকালো। খুবই এলোমেলোভাবে সেন্সলেস হয়ে পড়ে আছে। মাফিয়াটা এক হাতের কোনায় বেডে ভর দিয়ে রানীর মুখের সামনে ঝুঁকে এসে কপাল থেকে গাল পর্যন্ত স্লাইড করতে করতে ডিপ ভয়েসে বিড়বিড় করলো, আপনার শরীরে বারবার ডুব দিতে মন চায়। বড় ভুল করে ফেলেছেন আমার সামনে এসে। এর মাসুল আপনাকে গড়ায় গন্ডায় দিতে হবে। এক মুহূর্ত দেরি না করে বেড ছেড়ে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে যায়। রানীর দিকে তাকানোর প্রয়োজন মনে করেনি। সিগারেটে অগ্নি ছুঁয়ে ঠোঁটের ভাঁজে রেখে টান দিতে থাকে এবং নাকে মুখে অসম্ভব ধোঁয়া উঠতে শুরু করে। ঘাড় এদিক ওদিক করে গা ছাড়া ভাবে মাফিয়া বেশে বলিষ্ঠ দেহখানা নিয়ে সিঁড়ি দিয়ে নামতে গার্ডগুলো মাথা নত করে নিল। জিদ্দাত লিভিংয়ের মাঝে সেই চলন্ত পা থামিয়ে বাঁকা হেসে চোখ টেরা করে তাদের দিকে তাকাতে মেড ও গার্ড ভয়ে থরথর করে ওঠে। যা দেখে মাফিয়াটা নীরবে পর্যবেক্ষণ করে শয়তানি হেসে গুজে রাখা গান আঙুলের ফাঁকে রেখে ঘুরাতে ঘুরাতে মেনশন থেকে হনহনিয়ে বের হয়ে যায়। বাকিরা যেন হাঁপ ছেড়ে বাঁচে তাহা দেখে। তাদের বস যখন তাকায় তখন মনে হয় কোনো ভুল করে ফেলেননি তো। সেটা করলে তো অবশ্যই উপরে পাঠিয়ে দেব বিনা টিকিটে। প্রাণের মায়া না করে মোটা অঙ্কের ভান্ডেল কমাতে গিয়ে শেষ পর্যন্ত প্রাণটাই আর থাকে না। ভুল তো মাফিয়ার কুণ্ডলিতে এসে করছে সব। সারা দিন সেন্সলেস হয়ে পড়েছিল রানী। এখন রাত 9:45 ঘরে। জ্ঞান ফিরতে শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে উঠে বসে এবং আশেপাশে তাকাতেই কলিজার পানি শুকিয়ে যায়। সে যে এখন বাঘের খাঁচায় আছে। মেয়েটা ভয়ে নিজের পুড়িয়ে ফেলা হাতের দিকে তাকিয়ে ডুকরে কেঁদে ওঠে। অনেক পেইন হচ্ছে, তার সাথে নিচ পেটের অসহ্য যন্ত্রণা। কাঁদতে কাঁদতে মেয়েটা বারবার হেসকি তুলছে। শরীরে শুধু একটা চাদর দিয়ে মোড়ানো। রানীর কান্নার মাঝে দরজা খোলার আওয়াজ হয়। হেসকি তুলতে তুলতে দরজার দিকে তাকাতে দরজার কাছের মানুষটাকে দেখে সাথে সাথে যেন শরীরের সব পশমগুলো কাটা কাটা দিয়ে দাঁড়িয়ে যায়। গলা শুকিয়ে কাট এই মুহূর্তে পানি দিয়ে গলাটা ভেজানোর প্রয়োজন। ও, শুরু হয়ে গেছে আপনার কাঁপাকাঁপি? ওয়াইনের বোতলে চুমুক দিয়ে এগিয়ে আসতে আসতে কথাটা বলে জাবরার। রানী মাফিয়াটাকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে আতকে বেডেই পিছাতে শুরু করে। তবে জিদ্দাত মুহূর্তে কাছে এসে রানীর পা টেনে নিজের কাছে নিয়ে আসে। ভয়ে চাদর খামচে ধরে। মাফিয়াটার শক্তির কাছে তার শক্তি পিঁপড়ার সমান, নড়াচড়ার শক্তিটাও নেই। জাবরার চাদর টেনে খুলতে রানী শব্দ করে কেঁদে ওঠে। পাত্তা দিল না কিশোরীর হাহাকার। বিন্দাস মনে রানীর সুতোবিহীন অঙ্গ চোখে গিলে খেতে থাকে। অতপর ফর্সা পায়ে স্লো স্লাইড করতে করতে উরুতে এসে থামে। ভয়ে জোরে জোরে শ্বাস নিতে শুরু করে মেয়েটা। জিদ্দাত মাদক নেশার মতো মাতোয়ারা হয়ে কোমর আঁকড়ে অপর হাতে রানীর দুধে আলতা শরীরে ওয়েন ডালতে ডালতে নেশালো কণ্ঠে শুধায়, আপনার শরীরে কি আছে? যত খাই ততই খেতে মন চায়। কি 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 করছেন? আমার শরীরে কেন ডাল? রানী কাপা গলায় তড়িৎ সেটা বলতে জিদ্দাত মাঝপথেই রানীর গোলাপি ঠোঁটে আঙুল রেখে থামিয়ে দিল। শ্শ্, একদম চুপ। রানীর অবস্থা তো পুরোই খারাপ, শ্বাস যেন বন্ধ হয়ে আসছে। মাফিয়াটা কাছে আসলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে সে। পুরো শরীরে অ্যালকোহল ডালা শেষ হতে পায়ের ওপর মুখ রেখে জিভ দিয়ে চাটতে চাটতে উপরের দিকে উঠতে শুরু করে। শ্বাস এবার বোধহয় বন্ধই হয়ে যাবে। ধীরে ধীরে সারা শরীর ওয়াইন চুষে ফেলে জিদ্দাত। রানী ঘৃণায় চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। অঝরে পানি পড়ছে আখিদয় থেকে।
মাফিয়াটার উত্তেজনা তখন শিরায় শিরায় বৃদ্ধি পেয়েছে। পেটের নরম আস্তরে জিভের লালা ফেলে সামনের দুটো লম্বা দাঁত বসাতে রানী শব্দ করে কেঁদে হাহাকার করে ওঠে। চলে যাচ্ছে, ছাড়ুন আমায়। তবে তাতে তার উল্টোটা হয়। দাঁত বসে মাংসের গভীরে, টান টান টসটসে চামড়া, বিষাক্ত ধারালো হাতের সাক্ষাৎ পেয়ে রক্ত উগলিয়ে ওঠে। মুহূর্তে তীব্র যন্ত্রণায় তরুণী চিৎকার করে ছিলে যাওয়া হাতে চাদর খামছে ধরতে চামড়াটা আলগা হয়ে যায়। এবার ধম যায় যায় অবস্থা। মাফিয়াটা মুখ তুলে রানীকে এক ধাক্কায় বেডে হেলান দেয়ায় আচমকা অধর দখল করে নেয়। 30 মিনিট লেটার। প্রাণ বেরিয়ে যাবে অসম্ভবভাবে মাফিয়াটাকে ধাক্কাচ্ছে। ঠোঁট কেটে গেছে শুরুতেই, এক নিমিষেই বাকি শক্তিটুকুও হারিয়েছে। তবে শ্বাস শেষ হওয়ার আগ মুহূর্তে ছেড়ে গলা দখল করেছে। সেখানে প্রাণ চঞ্চল করা মাতাল শ্বাস নিয়ে নিজেকে উন্মাদ করতে বাদামি মণি ঘোলাটে হয়ে আসলো। মুহূর্তে নিজের গায়ের সব আবরণ সরিয়ে আসল অত্যাচারে মেতে উঠল। এই ভয়ঙ্কর সাজায় মনে হচ্ছে আজকে তার জীবনের সব থেকে তিক্তাক্ত দিন। এক মুহূর্তের জন্য ভাবে সে আর এই দুনিয়াতে থাকতে চায় না। আল্লাহ যেন তাকে তুলে নিয়ে যান। ব্যথা সহ্য না করতে পেরে চিৎকার করছে, আর সে চিৎকারের আওয়াজ শুনে জিদ্দাতের গতি দ্বিগুণ বাড়ছে। এভাবে কিছু সময় যেতে রানী কান্নারত আকুল গলায় বলে, ছেড়ে দিন, আমি আর নিতে পারছি না। তবে মাফিয়াটা সেটা শোনে কিনা সন্দেহ। রানীকে নিজের সাথে শক্ত করে চেপে ধরে। টাইম স্কিপ। 3 ঘন্টা রানীর উপর অত্যাচার শেষ করে পাশে শুয়ে আছে পাষাণ মাফিয়া জাবরার খান জিদ্দাত। রানীর অবস্থা নাজেহাল। পা থেকে চুলের গোড়া সহ বিষাক্ত হয়ে গেছে। চুলগুলো ছাড়েনি, দুহাতে পেঁচিয়ে অত্যাচার চালিয়েছে। এতক্ষণ সাথে রেশমি চুলের ঘ্রাণে দিশাহারা হতে দুবার ভাবেনি। রানী খুব করে গুংড়াচ্ছে। এখন প্রায় রাত 12টার মতো হবে। রানী নিজেকে খানিকটা শক্ত করে পাশে তাকায়। মাফিয়াটা চোখ বন্ধ করে আছে, দেখে তো মনে হচ্ছে ঘুমাচ্ছে। ভাবলো না আর অন্য কিছু, শুধু মাথায় ঘুরছে। এখান থেকে পালাতে হবে। নিজের পোশাক খোঁজে পরিধান করতে নিলে পুড়ে যাওয়া হাতে আঘাত পায় না। চাই তো মুখ দিয়ে আহ শব্দ বের হয়ে আসে। সাথে সাথে অন্য হাত দিয়ে মুখ চেপে ধরে পাশে তাকায়। তবে মাফিয়াটার কোনো নড়চড় দেখতে পেল না। রানী চিন্তামুক্ত হলো। বাকি পোশাক পরিধান করে আস্তে করে বেড থেকে ফ্লোরে পা ফেলতে নিচে পড়ে যায়, কিন্তু তত একটা শব্দ হয় না। রানী পেটে এক হাত চেপে নিঃশব্দে কেঁদে ওঠে। তার হাঁটু অসম্ভব মাত্রায় কাঁপছে। উঠে দাঁড়াবার মতো শক্তি নেই। কোনো রকম নিজেকে সামলে বেডে ভর দিয়ে উঠে দাঁড়ায়। অতঃপর দেওয়ালের সাহায্যে দরজায় খুলে বের হতে জিদ্দাতের চোখ আচমকা খুলে যায়। তবে চোখে একরাশ রহস্যের বেড়াজাল পাকিয়ে আছে। ঠোঁটের কোণে রহস্যময় হাসিটা ধীরে ধীরে প্রকাশিত প্রায়। সে শুধু দরজার দিকে তাকিয়ে বলে, আর মাত্র 72 ঘন্টা, তারপর থেকে শুরু হবে আপনার জীবনের এক নতুন অধ্যায়, মিস রঙ্গময় হিনী রানী। কথাটা শেষ হতে বিকট শব্দে হাসতে শুরু করে। এতক্ষণ কাত হয়ে শুয়ে থাকলেও এবার সোজা হয়ে মাথার পেছনে 2 হাত দিয়ে রেখে পায়ের ওপর পা তুলে সিলিংয়ের দিকে তাকিয়ে ডেভিল স্মাইল ফুটিয়ে অস্পষ্ট স্বরে বিড়বিড় করে। স্টুপিড গার্ল। রানী একইভাবে দেওয়াল ধরে ধরে নিঃশব্দে হাঁটছে। তার মনে অতিরিক্ত ভয় হানা দিচ্ছে। কিন্তু আপাতত অবাক করার বিষয় হলো একটা গার্ডও ম্যানশনের ভিতরে নেই। পর মুহূর্তে ভাবলো হয়তো তার আজকে ভাগ্যটা ভালো। গার্ড না থাকার কোনো না কোনো একটা কারণ তো নিশ্চয়ই আছে। সিঁড়ি দিয়ে নিচে নেমে সোজা ম্যানশন থেকে বের হয়ে যায়। বাইরে এসেও অবাক, কোনো প্রকার গার্ড নেই। আজ এত নীরব কেন? বোকা মেয়ে, আসলেই সে একটা বোকা। সে পালাচ্ছে না, বরং তাকে পালাতে দেওয়া হচ্ছে। গেট দিয়ে বের হয়ে আসলো। হাঁটতে না পারায় ম্যানশনের ভেতরেই দুবার পড়ে গেছে। তাও চেষ্টা করেছে তাড়াতাড়ি যাওয়ার। অন্যদিকে কল দিয়েছো কেন? কেন? কল কি দিতে পারি না? এহেন উত্তরে জিশান নড়ে চড়ে বসলো। অতঃপর আস্তে করে ভারী স্বরে বলল, হ্যাঁ অবশ্যই দিবে, কিন্তু এই সময় না। অপর পাশ থেকে কঠিন স্বরে ভেসে আসলো। সময় টময় বুঝি না, আগে বল বাড়ি আসবি কবে? জিশান তাচ্ছিল্য হাসলো। শুকনো ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে বলল,
যেই দিন মন চাইবে যেতে। অপর পাশ থেকে এবার খুব অভিমানী কাতর কণ্ঠে ভেসে আসে। কবে মন চাইবে তোমার? আর কত বাহিরে বাহিরে থাকবে? আমার কথা কি একটুও মনে পড়ে না? জিশানের চোখের কোণে পানিতে পরিপূর্ণ হলো। নিজেকে সামলে নিয়ে উত্তর দিল, মনে পড়বে না কেন? সামলেছে যথেষ্ট। তবে আবেগে কান্নারত কম্পিত কণ্ঠে অপর পাশের ব্যক্তিটি চিন্তিত হয়ে বলল, তোমার কণ্ঠ এরকম শোনা যাচ্ছে কেন? জিশান লুকানোর চেষ্টা করে স্বাভাবিকভাবে উত্তর দিল, ও তেমন কিছু না, এখন রাখছি। যত তাড়াতাড়ি সম্ভব কল কাট করলো। ধরা পড়ে যাচ্ছিল। বালিশে মাথা হেলিয়ে এক হাত কপালে ঠেকালো। চোখ দিয়ে না চাইতেও কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। প্রতি রাতেই সব থেকে চেনা কল আসলেই জিশান এলোমেলো হয়ে যায়। ছেলে মানুষ নাকি কান্না করে না, কিন্তু জিশান যখনই আকাঙ্ক্ষিত ফোন কল পায় তখনই চোখের পানি বাদ মারে না। রানী খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, তবে কতবার যে নিচে পড়ে গেছে তার কোনো হিসাব নেই। রাস্তাঘাট একদম ফাঁকা। সাইডের ল্যাম্প পোস্টের আলোতেই শুধু রাস্তাটাই স্পষ্ট দেখা যাচ্ছে, আর আশেপাশের জায়গাগুলো তেমন দৃশ্যমান নয়। সে খুব ভয় পাচ্ছে। জংলি শেয়াল কুকুরের ডাক দূর দূরান্ত থেকে ভেসে আসছে। এই ডাক যেন শুনশান মধ্যে রাতের আধারে দুবার বাড়ি খাচ্ছে। রানী গলা শুকিয়ে ইতিমধ্যে কাট কাট। মনে হচ্ছে এক সমুদ্র পানি সে একাই পানাহার করে ফেলতে পারবে। সাথে মাথাটা কেমন ঝিমঝিম করে ঘুরছে। সারাদিনের ক্ষুধার্ত তার জন্য শরীরটা আরো বেশি দুর্বল লাগছে। কয়েক কদম সামনে এগিয়ে যেতে কেমন করে জানি গা কাটা দিয়ে উঠল। তার পেছনে কি কেউ আছে? ভাবতেই চলমান পা থেমে যায়। শ্বাসরুদ্ধ করা অবস্থায় অতিরিক্ত ঘামতে শুরু করে। ধীরে ধীরে ঘাড় বাঁকিয়ে পিছন ফিরে তাকাতে বজ্রপাতের ন্যায় চমকায়। তার স্পষ্ট মনে হয়েছে তার পেছনের সমান তালে কেউ আসছে। এ কি আশ্চর্য! কেউ তো নেই। চোখ যতদূর যাচ্ছে ততদূর ফাঁকা। শুকনো ঢোক গিলতে মুখ দিয়ে আপনি আপনি অস্পষ্ট স্বর বেরিয়ে আসে। এখানে তো কেউ নেই। আমার এমন কেন মনে হচ্ছিল আমার পেছনে পেছনে কেউ আসছে? পর মুহূর্তে ভাবে হয়তো মনের ভুল, তাই পেছন থেকে নজর সরিয়ে সামনে এগোয়। ভয় পেলে চলবে না, বাসায় যেতে হবে যে করে হোক। মনের ভুল বলে চালিয়ে দেওয়ার পরও শরীর শিউরে কাঁটা দিয়ে উঠছে। যত এগিয়ে যাচ্ছে ততই মনে হচ্ছে তার পেছনে কেউ একজন আছে। ক্রমশ শরীর থরথর করে উঠছে। পাকা রাস্তা, অপর পাশেই মাটির রাস্তা। দেখা মিলতে সহজে পৌঁছানোর জন্য সেটাই বেছে নেয় রানী। চিকন সরু রাস্তা, অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। দূর দূরান্তের পথ চোখের সামনে কুয়াশার মতো। আবছা আলোতে দ্রুত পা ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তবে মনে এক রাজ্য ভয় বাসা বাঁধছে। কাঁচা মাটির ভাঁজে আর পাতার নিচে লুকিয়ে থাকা ঝিঝি পোকার ডাকে রানী কিছুক্ষণ পরপরই ঢোক গিলছে। মাঝে মাঝে ব্যাঙরাও কেমন গদগদ করে ডাকছে। মধ্যরাতে আজব প্রাণীদের ডাকও কেমন অদ্ভুত শোনাচ্ছে। রানী বেশ খানিকটা পথ অতিবাহিত করতে দেখা মিলে তিনটা ছেলে বট গাছের নিচে ঘাসের ওপর বসে মাঝখানে মোমবাতি জ্বালিয়ে ড্রিঙ্কস করছে, তাও বাংলা মদ। বুঝাই যাচ্ছে লাফাঙ্গা পোলাপান। তা দেখে পড়ল মহা মুশকিলে। এমনিতে ভয়ে যায় যায় অবস্থা, তার উপর আবার এদের সাক্ষাৎ। এই পথ তাদেরকে পাশ কাটিয়ে পাড়ি দিতে পারলেই বাঁচে। মাথায় ওড়না টেনে একদম রাস্তার সাইড ঘেঁষে দূরত্ব রেখে তাড়াতাড়ি জায়গাটা অতিক্রম করার চেষ্টা করে। ছেলেগুলো পুরোপুরিভাবে মাতাল হয়ে টাল হয়ে আছে। এই মুহূর্তে তারা হিংস্র পশুর ন্যায় বললেও ভুল হবে, তার থেকে বেশি ভয়ঙ্কর রূপে পরিণতি হয়ে আছে। রাতের শুনশান মধ্যে নিশীথে একটা মেয়েকে দেখে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে ফেলেছে। রানীর সৌন্দর্য অতুলনীয়। দুধে আলতা শরীর অন্ধকারও কেমন রশ্মির মতো জ্বলজ্বল করছে। অন্ধকারেই একটা মেয়ের সৌন্দর্য এতটাই লোভনীয় দেখা যাচ্ছে, তাহলে দিনের আলোয় কতটা নিখুঁত হবে। ছেলেগুলোর আর বুঝতে বাকি থাকা নেই। একটা ছেলে তো বিশ্রী হাসি দিয়ে তৎক্ষণাৎ ঢুলতে ঢুলতে উঠে দাঁড়িয়ে মাতাল কণ্ঠে ডেকে বসে, ওই সুন্দরী এই দিকে আসো। কলিজা বেরিয়ে আসার উপক্রম। ভয়ে দৌড় দিতে পারছে না, তার উপর আবার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে। ছেলেগুলোর দিকে না তাকিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যাওয়ার চেষ্টা করে, তবে 1 থেকে 2 হাতের বেশি যেতে পারে না। যা দেখে তিনটে ছেলে মাতাল অবস্থায় জোরে জোরে হাসতে শুরু করে। রানী কান্নাই করে দেয়।
অতঃপর আরও দ্রুত যাওয়ার জন্য পা বাড়াতে একটা ছেলে বজ্রপাতের ন্যায় এসে খপ করে পুড়ে যাওয়া হাতটা খুবলে ধরে। রানী ছটফট করে ওঠে, কেঁদে দিয়ে অনুনয় করে ব্যথারুদ্ধ আঁখিতে তাকিয়ে ভাঙা গলায় বলে, দেখুন, আপনার আমার ভাইয়ের মতো, প্লিজ আমাকে ছেড়ে দিন। এহেন কথায় লোকগুলো হু হু করে হেসে উঠল। রানী যেন তাদের কোনো জোকস শুনিয়েছে, সেটাই তাই মনে হচ্ছে। নিজেকে বাঁচাবে কি করে সে চিন্তায় মাথা ফেটে যাচ্ছে, অশ্রু ঝরছে একাধারে। ছেলেগুলো বীভৎসভাবে হাসা দমিয়ে একসাথে বলে ওঠে, এখন যদি তুই বলিস আমি তোদের মা হই, ছেড়ে দে, তারপরেও ছাড় পাবি না। রাক্ষস? হ্যাঁ, রাক্ষসই মনে হচ্ছে। তাদের কথাটা বারবার ফিরে আসছে কানে। নিজের হাত ছেলেটার থেকে ছাড়ানোর জন্য বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে, সাথে তো আছেই বেদনাময় হাহাকার। কে বাঁচাবে এখন তাকে? এই জানোয়ারগুলো যে তাকে হিংস্র পশুর মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে। আর কত, আর কতই বা বাজে পরিস্থিতির সম্মুখীন হতে হবে। সে আর এইসব নিতে পারছে না। এখন মনে হচ্ছে তার বেঁচে থাকাটাই বৃথা। আর কত কলঙ্কিত হতে হবে। শরীরে প্রতিটা জায়গায় তো কলঙ্ক মেখে দিয়েছে একজন। মনে এসব হানা দিতে বুক ফেটে কলিজা ছিঁড়ে সমস্ত শক্তি দিয়ে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করলো, আল্লাহ, লোকগুলো আমাকে ছিঁড়ে খাওয়ার আগে যেন আমার মৃত্যু হয়। রানীর চিৎকারের আওয়াজে হঠাৎ চারিপাশে দমকা হাওয়া ধেয়ে যায়। বাতাসটা খুবই শীতল, গায়ে কাটা দেওয়ার মতো। মুহূর্তে লোকগুলোর পশম সূচের মতো একটা একটা করে খাড়া হয়ে গেল। টিপ টিপ করে জ্বলতে থাকা মোমবাতি নিমেষেই নিভে যায়। মাটির উপর আলগা বালি তখন হাওয়ায় ঘুরছে। তাহলে কি ঝড়? ঝড়ই তো মনে হচ্ছে। ধুলো বালি এবং শুকনো ডালপালা তো এলোমেলো হয়ে যাওয়ায় এক তাণ্ডব সৃষ্টি করছে। রানীর কান্না থামিয়ে দিল। খুব চেনা একজনের আভাস জানান দিচ্ছে। তবে কে সে? সেটা তো জানে না, শুধু মনে হচ্ছে সে চেনে। ভয়ঙ্কর শীতল হাওয়াকার আগমনের সংকেত দিচ্ছে। ভাবনার মাঝেই রানীর হাত ধরা ছেলেটের উপর আচমকা কোথা থেকে যেন একটা মাঝারি সাইজের ছুরি এসে ধড় থেকে মাথা আলাদা করে দূর নিচে ছিটকে ফেলে। তবে দেহটা সুঠাম হয়ে স্থির দাঁড়িয়ে রয়। আকস্মিক ঘটনায় রানীর চোখে মুখে রক্ত ছিটে পড়তে জোরে চিৎকার দিয়ে হাত ছিটকাতে লোকটার দেহটা রাস্তার উপর ধপাস করে পড়ে। কি হয়েছে বুঝতে না পেরে বাকি দুটো লোক বজ্রপাতের ন্যায় পিছন ফিরে তাকাতে কয়েক হাত দূরত্বে অন্ধকারে একটি অবয়বের ভয়ঙ্কর দর্শন পেল। অত্যন্ত লম্বা ও বলিষ্ঠ। ছায়া দেখেই ছেলেগুলোর আত্মা উড়ে যাবার উপক্রম। একটাই কথা হানা দিল এখন, এই মুহূর্তে এখানে থাকাটা বোকামি। নেশা উড়ে গেল হাওয়ায়। সমস্ত শক্তি ক্ষয় করে বাপ বাপ বলে দিল, উল্টো পথে দৌড়। রানী হ্যাং হয়ে গেছে, রোবটের মতো দাঁড়িয়ে আছে, মাথা শূন্য। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। ছোট মাথা এত প্রেশার লোড নিতে পারল না। শরীরের সমস্ত ভর ছেড়ে দিয়ে জ্ঞান হারিয়ে নিতে পড়ে যেতে নিলে এক জোড়া শক্তপোক্ত হাত তাকে আগলে নিল। ইন মর্নিং। শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে মাথায় দুহাত চেপে চোখ মেলে তাকায় রানী। 5 মিনিট সিলিংয়ের দিকে তাকিয়ে থাকার পর হুঁশে আসে। রাতের মাথা কাটার কথা মনে পড়তে অস্বাভাবিকভাবে শ্বাস নিতে শুরু করে। মুহূর্তে মনের ভেতর উতাল ঝড় বইতে থাকে। মিলেই রানীকে হাইপার হতে দেখে কাঁধে হাত রেখে হালকা ঝাঁকিয়ে চিন্তিত স্বরে বলে, কি হয়েছে রানী? কাছের চেনা পরিচিত কণ্ঠ শুনে রানী তৎক্ষণাৎ পাশে তাকায়। মিলিকে দেখতে পেয়ে মাথায় হাত চেপে ধরা অবস্থায় উঠে বসে আশেপাশে তাকিয়ে নিজের রুমে নিজেকে আবিষ্কার করে। আপনা আপনি তার ভুরু কুঁচকে আসে। কপাল ভাঁজ করে ডান হাত সামনে নিয়ে আসে। পুড়ে যাওয়া হাতটা এই মুহূর্তে ব্যান্ডেজ করা। শরীরে কালকের পোশাকগুলো নেই। ভাবশীলন হয়ে হাতের দিকে তাকিয়ে থেকেই আনমনে বিড়বিড় করে, ওই লোকটার কাটা মাথা। কি বিড়বিড় ঝরছিস রানী? মিলির হালকা ধাক্কায় রানীর ধ্যান ভাঙে। রানী হাতের দিক থেকে নজর সরিয়ে মিলির দিকে তাকায়। মিলি রানীর ব্যান্ডেজ করা হাতটা আলতোভাবে ধরে প্রশ্ন করে, তোর হাতের এই অবস্থা হলো কি করে রানী? কি করে হয়েছে? রানী উত্তেজিত হয়ে বলতে মিলি আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। দু কাঁধে হাত রেখে শান্ত কণ্ঠে বলে, কালকে কি হয়েছে তোর কিছুই মনে নেই? মাঝরাতে তোকে দরজার সামনে সেন্সলেস অবস্থায় পেয়েছি।
রানী তৎক্ষণাৎ মাথায় দু হাত চেপে অস্বাভাবিকভাবে শ্বাস নিতে শুরু করে। চোখ বন্ধ করে সব মনে করার চেষ্টা চালায়, কিন্তু এসব মনে করতে গিয়ে রাবির মাথায় যন্ত্রণায় ফেটে যাচ্ছে। ব্যর্থ হয়ে চোখ খুলে পাগলামো করে চিৎকার করে ওঠে, আমি কিছু মনে করতে পারছি না কেন? ওই লোকটার কাটা মাথা। না না, কি কি হয়েছে কালকে? প্রায় মানসিক রোগীর মতো করছে সে। রানীকে এত উত্তেজিত হতে দেখে মিলি ভয় পেয়ে জাপটে ধরে রানীকে। অতঃপর পিঠে হাত বুলাতে বুলাতে শান্ত করার চেষ্টা করে বলে, এত হাইপার হতে হবে না, তোর মনে করতে হবে না কিছু। রানীর চিৎকারে রেহেনা দৌড়ে আসলেন মেয়ের রুমে। মিলির থেকে নিজের বুকে আগলে নিলেন মেয়েকে। কাল অনেক ভয় পেয়ে গিয়েছিলেন রানীকে কোথাও না পেয়ে। আফজাল মেয়েকে খোঁজার চেষ্টা করেনি, বিষয়টা তেমন না। আফজাল কলেজে গিয়েছিলেন। অবাক করার বিষয় হলো টিচার থেকে শুরু করে দারোয়ান পর্যন্ত নাকি রানীকে নাকি দেখেনি। তারার সাথে মন্টুর সাথে ঘটে যাওয়া নির্মম ঘটনা একদম ধামাচাপা পড়ে গেছে। ছেলেটা কি আদৌ বেঁচে আছে? আফজাল ব্যর্থ মনে কলেজের যত চেনা পরিচিত জায়গা ছিল সব খুঁজেছেন, কাল দুপুর থেকে রানীকে না পাওয়া পর্যন্ত। রেহেনা আর আফজাল প্রায় পাগল পাগল হয়েছিলেন। সব শেষে কান্নাকাটি করে অবস্থা খারাপ করে ফেলেছেন ওনাদের একটা মাত্র সন্তান। তার যদি কিছু হয়ে যায় তাহলে বেঁচে থাকার কোনো মানে হয় না। রানী মা বাবার কাছে এক অমূল্য ধন। অন্ধকার রুমে দুটো ছেলে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। কাল রাত থেকে একইভাবেই এখানে ওদের ফেলে রাখা হয়েছে। ছেলে দুটো ছটফট করছে হাত পায়ের বাঁধন খোলার জন্য। সারা রাত মশার কামড় খেয়ে অবস্থা নাজেহাল। মুখে টেপ থাকার কারণে কোনো প্রকার আওয়া করতে পারছে না। তাদের আপ্রাণ চেষ্টার মাঝে হঠাৎ দরজা খোলার শব্দে সেদিকে তাকাতে তীব্র আলো তাদের উপর পড়তে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। কয়েক সেকেন্ডের মধ্যে নিজেদের সামলে আবারও চোখ মেলে দরজার দিকে তাকায়। সামনে একখানা বলিষ্ঠ দেহের ছায়া ফ্লোরের ওপর স্পষ্ট ভেসে ওঠে। চেহারা না দেখেই শুধুমাত্র অবয়ব দর্শনেই জানান দিচ্ছে লোকটা কতটা ভয়ঙ্কর। তার মধ্যে রুম ফাটিয়ে ছেলে দুটোর কানে ভেসে আসলো তীব্র ফেটে পড়া অট্ট হাসি। এই হাসিতে ফ্লোর কাঁপছে, শরীর থরথর করে কাঁপতে শুরু করে ছেলে দুটোর। হাসি জানান দিচ্ছে তাদের সাথে খুব খারাপ কিছু ঘটতে যাচ্ছে। তার মধ্যে অবয়বটা ধীরে ধীরে এক পা করে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। যত এগোচ্ছে তত কলিজার পানি শুকিয়ে গলা কাট কাট হয়ে আসছে। ক্রমশ হাত পা বরফ হয়ে জমে যাচ্ছে। গলাটা ভেজানোর জন্য একটু পানি হলে ভালো হতো। লোকটা এসে এক হাঁটু ভেঙে বসে হাসি থামিয়ে দিয়ে ঠোঁটের কোণে নীরব রহস্যময় হাসি ঝুলিয়ে একটানে একটা ছেলের মুখের ওপর থেকে টেপ তুলে বেশ শান্ত স্বরে বলে, পানি চাই বুঝে? ছেলেটার গলায় যেন অদৃশ্য শক্তি চেপে ধরেছে। কথা বলতে চাইছে কিন্তু পারছে না। অনেক কষ্টে ছেলেটা মুখ দিয়ে কথা বের করে, চা প্লিজ, একটু পানি দিন। ছেলেটা পানি চাইতে লোকটা বাঁকা হেসে একটা বোতল নিয়ে ধরে ছেলেটার মুখের সামনে। যা দেখে ছেলেটার চোখ দুটো চিকচিক করে ওঠে খুশিতে। লোকটা আবারও একটা রহস্যময় হাসি ফুটিয়ে শান্ত স্বরেই বলে, হা কর। ছেলেটার সাথে সাথে হাঁ করে। লোকটা বোতল কাত করে মুখে পানি ঢালতে ছেলেটা ডকডক করে খেতে শুরু করে। 2 সেকেন্ড যেতেই ছেলেটা রুম ফাটিয়ে চিৎকার দিয়ে ওঠে। গলা জ্বলে যাচ্ছে। পানিটা যত দ্রুত গিয়েছে তত দ্রুত চিরে গিয়েছে বোধহয়। মুখের আশেপাশে পানি লাগা জায়গাগুলোর চামড়া উঠে রক্তাক্ত হয়ে আসে। বুঝতে বাকি থাকে না এগুলো পানি নয়, বরং অ্যাসিড ছিল। যা দেখে সাথে থাকা দ্বিতীয় ছেলেটা ভয়ে কান্না করে দেয়। অ্যাসিড খাওয়া ছেলেটা গলা কাটা মোরগের ন্যায় ফ্লোরে উপুড় হয়ে পড়ে হাত পা ছোড়াছুড়ি করে ছটফট করতে থাকে। কথা বলার মতো অবস্থা নেই। পেটে ভেতরে নাড়ি ভুড়িও যেন জ্বলে পুড়ে এক হয়ে যাচ্ছে। নাকে মুখে দিয়ে গলগলিয়ে রক্ত বের হচ্ছে। অপর ছেলেটা এই ভয়ঙ্কর নির্মম অবস্থা দেখে নিজের প্রাণ বাঁচানোর জন্য মাথা নাড়িয়ে টেপ লাগানো মুখেই অদ্ভুত আওয়াজ করে মানা করতে থাকে। লোকটা আগুন দৃষ্টি নিক্ষেপ করে মুখের টেপটা এক টানে খুলতে ছেলেটা তৎক্ষণাৎ হাওমাও করে কেঁদে বলে ওঠে, আমাকে ছেড়ে দিন, আমি আর কোনোদিন মেয়েদের দিকে তাকাবো না। ভয়ঙ্করভাবে চোয়াল শক্ত হয়ে আসে লোকটার। চোখ মুখ রাগে ফেটে যাবার উপক্রম। মুহূর্তে ছেলেটার মুখ বরাবর লাথি মেরে হুঙ্কার ছাড়ে, ভুল মানুষের জিনিসের প্রতি হাত বাড়িয়েছিস, এর মূল্য তো চুকাতেই হবে।
হুংকারে ছেলেগুলোর আত্মা কেঁপে ওঠে। খুব ভালো করে বুঝতে পারছে তাদের জীবনের অন্তিম অধ্যায় এসে গেছে। জোরে জোরে কাঁদতে শুরু করে দেয়। তার মাঝে লোকটা রহস্যময় হেসে ছেলেটার প্যান্টের চেইনের উপর হাত রাখে। ছেলেটা ঠিক বুঝে উঠতে পারে না লোকটা ঠিক কি করতে চাইছে। হঠাৎ খুব ধারালো ছুরি ফট করে খাড়া হওয়ার শব্দ পায়। ভাবনার মাঝেই সেকেন্ডের গতিতে কিছু একটার অংশ দেহ থেকে আলাদা করতে ছেলেটা গলা ফাটিয়ে দিল এক চিৎকার। প্যান্টের চেইনের জায়গা থেকে নদীর স্রোতের মতো রক্ত ভেসে যাচ্ছে। লম্বা বলিষ্ঠ শরীরের অধিকারী ছায়াটা একটা বাঁকা দিয়ে উঠে দাঁড়ালো। গায়ের হুডিটা একটানে খুলে হুকুম চালালো। লাইট অন। সাথে সাথে লাইট জ্বলে উঠল। হঠাৎ এত আলো আসায় ছেলেগুলো কান্নারত অবস্থায় চোখ মুখ খিচে বন্ধ করে নিল। পরিস্থিতি ঠান্ডা হতেই আস্তে আস্তে চোখ মেলে তাকাতে সামনের মানুষটাকে দেখে আরো হাউমাউ করে কেঁদে দেয়। কত বড় ভুল করেছে তারা। এটা আর কেউ না, স্বয়ং সিংহ। যে একবার সিংহের খাঁচায় বন্দী হয়েছে সে কখনো মুক্তি পায়নি। শরীরের ব্যথা আপাতত ভুলে প্রাণ বাঁচানোর জন্য আকুতি মিনতি করে শেষবারের মতো চেষ্টা করে বলল, আমাদের ক্ষমা করে দিন। রহস্যময় লোকটা মুহূর্তে দাঁত কটমট করতে করতে অ্যাসিড খাওয়া ছেলেটাকে সমস্ত শক্তিতে লাথি মারে। ছেলেটা হাওয়ায় উড়ে দেওয়ালে ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে নিচে ধপাস করে পড়ে। সাথে সাথে মাথাটা ফেটে দুই খণ্ড হয়ে যায়। রক্ত উগলাতে ছেলেটা চোখ বন্ধ করে নেয়। লোকটা আগুন চক্ষু নিয়ে দ্বিতীয় ছেলেটার চুল খামছে ধরে দাঁড় করিয়ে হাতে থাকা বিশেষ ছুরি দ্বারা বাহু থেকে হাত আলাদা করে দেয়। সে ছেলেটাও রুম কাঁপানো চিৎকার দিয়ে ওঠে। লোকটার কালো শার্টে রক্তের ছিটা ছিটকে পড়ে, তবে কালো তো কালোই হয়, রং বোঝার ক্ষমতা কারো নেই। শার্টে মিশে লাল রং কালোই হয়ে গেল। লোকটা বিশ্রী একটা গালি দিয়ে দাঁত পিষতে পিষতে বলল, আমার কাছে সেকেন্ড চান্স বলতে কিছুই হয় না, বাস্টার্ড কোথাকার। কথা মুখে থাকতে আকাশ কাঁপিয়ে এক চিৎকার দিয়ে দৌড়ে ছেলেটার মাথা দেয়ালে বাড়ি মারতে প্রথম ছেলেটার মতোই একই অবস্থা হয়, মাথা ফেটে দুভাগ। কতটা প্রেসার দিয়ে আঘাত করেছে তা দুখণ্ড খুলি দেখলে স্পষ্ট। হাত থেকে ডিল মেরে দূরে ফেলল। তবে এখানেই শেষ নয়। মৃত নিস্তব্ধ দেহগুলো এক প্রকার কুপিয়ে টুকরো টুকরো করে ফেলে। ছোট ছোট পিস করা শেষ হতে রক্তমাখা হাত থেকে ছুরিটা ছিটকে ফেলে উঠে দাঁড়ায়। এই মুহূর্তে তার বেশ দেখলে যে কেউ বলবে হয়তো রক্ত দিয়ে গোসল সেরে এসেছে। আমার জিনিসে হাত দেওয়া মানে মৃত্যু। পরপর প্রশান্তির অট্টহাসিতে ফেটে পড়ে। ইয়াস, মৃত্যু। লাশগুলো এখন যাবে তার প্রিয় বাল্ক টাইগারের কবলে। নিবারণ করবে তাদের তীব্র ক্ষুধা। টাইম স্কিপ। ঘড়ির কাঁটায় রাত 1টা ছুঁই ছুঁই। রানী বেঘরে ঘুমাচ্ছে। ব্যালকনির দরজা খোলা থাকার কারণে বাহির থেকে আসা বাতাসে দরজাটা কিছুটা ভুতুড়ে ভাবে খটখট করে আওয়াজ হচ্ছে। নিশীথে জ্যোৎস্না স্পষ্ট। হিম শীতল হাওয়ার সাথে চাঁদটা কেমন রানীর মুখশ্রীতে উজ্জ্বল দৃষ্টান্ত ফেলেছে। মুক্তোর মতো চকচক করছে মুখখানা। ঘুমন্তেই অপরূপ সুন্দরী নিজেও জানে না কেউ একজন তীক্ষ্ণ দৃষ্টিতে নিখুঁতভাবে তার সৌন্দর্য গিলে খাচ্ছে। শুধু অনুভব করতে পারছে তার উপরে ভারী কিছু একটা আছে যা তাকে চেপে ধরেছে খুব শক্তভাবে। মুখের উপর গরম ভারী শ্বাস আছড়ে পড়ছে। ঘুমের মধ্যেও রানী কেমন ছটফট শুরু করে। মুখের সামনে ঝুঁকে থাকা ব্যক্তিটা ঘোলাটে নেশাযুক্ত চোখে তাকিয়ে বুড়ো আঙুল দ্বারা রানীর গোলাপি অধর স্লাইড করায় কেঁপে উঠছে বারবার। তর সইল না, দখলে নিয়ে নিল নরম তুলতুলে অধর। শুষে নিচ্ছে এক প্রকার। শ্বাস আটকে আসায় রানীর ছটফট বেড়ে ওঠে। মুহূর্তে ঘুম ভেঙে যায়। তড়িৎ আঁখি জোড়া টেনে মেলার পূর্বে উপর থেকে ভারী জিনিসটা সরে যায়। রানী তৎক্ষণাৎ এক লাফে উঠে বসে জোরে জোরে শ্বাস নিতে শুরু করে। ভয়ে কপালে চিকন চিকন ঘাম জমছে। রুমে চোখ ভুলায় আবসা আলোতে সব স্পষ্ট, তবে কারো দেখা মেলে না। এখানে তো কেউ নেই, তাহলে আমার এমন মনে হলো কেন? কেউ আমায় কিস করেছে? ভেজা ঠোঁটে আঙুল শুয়ে বিড়বিড় করে বেড থেকে নেমে দাঁড়ায়। সাহস করে ব্যালকনির দরজার সামনে যায়। হালকা মাথাটা বাইরের দিকে বের করে উঁকি মেরে তাকায়। সেখানেও কেউই নেই। নজর সরিয়ে রুমে দুকদম পা ফেলতে হঠাৎ কেউ একজন বাতাসের ব্যাগে পাশ কাটিয়ে চলে যেতে রানী তৎক্ষণাৎ পিছন ফিরে তাকাতে একটা দমকা হাওয়া রানীর ফ্লোর ছুঁই ছুঁই
চুলগুলো দু সাইডে এলোমেলোভাবে উড়িয়ে দেয়। রানী চোখ খিঁচে নেয়, তবে মুহূর্তে নিজেকে সামলে সাহসিকতার প্রমাণ দিয়ে ব্যালকনিতে এলোমেলোভাবেই দৌড়ে আসে। নিজের ঠিক দুহাত দূরত্বে একটা বলিষ্ঠ অবয়বের দর্শন পায়। জ্যোৎস্না তখন আধারে গিলেছে, অমাবস্যায় শুধু লম্বা ছায়াটা স্পষ্ট। শ্বাসরুদ্ধ করা অবস্থায় রানী বল হারিয়েছে বললেই চলে। কতক্ষণ অবাক নয়নে তাকিয়ে থেকে অবশেষে মুখ এলিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, কে ওখানে? কোনো সাড়া শব্দ আসে না। রানীর ভয় রীতিমতো বেড়েই চলেছে, হাঁটু কাঁপছে। তারপরও এই কিশোরী সাহস দেখালো, গিয়ে দাঁড়ালো ছায়াটার কাছাকাছি। কাঁপাকাঁপি হাত কাঁধে রাখতে নিলে আবারও একটা দমকা হাওয়া বয়ে যেতে রানী ব্যালেন্স হারিয়ে কিছুটা পিছিয়ে যেয়ে চোখ বন্ধ করে নেয়। 1 মিনিটেরও কম সময়ে পরিস্থিতি ঠান্ডা হয়ে আসে। বাতাসও এখন আর নেই। ফট করে চোখ মেলে সামনে তাকায়, কিন্তু চোখের সামনে শুধু ধোঁয়াশা উঠছে। হতভম্ব সে অবাক নয়নে এদিক ওদিক তাকাতে তাকাতে বিড়বিড় করে, একটু আগে এখানে কেউ একজন ছিল, তাহলে কোথায় চলে গেল? রানীর শরীর শিউরে উঠতে দ্রুত রুমে পা রাখে, তবে স্পষ্ট গম্ভীর কণ্ঠ ভেসে আসে কানে। স্টুপিড গার্ল। মাঝরাতে এই ছোট বাক্যটা কেমন দুবার ফিরে আসলো। পেছন ফিরে তাকিয়ে আবারও ফাঁকা দেখতে সাহস হলো না দাঁড়ানোর। রুমে পুরোপুরি প্রবেশ করে দরজা লক করে সেটাই হেলান দিয়ে দাঁড়িয়ে বুকে হাত রেখে শ্বাস নিতে শুরু করে। কি হচ্ছে সব কিছুই তো বুঝতে পারছে না। রানী আর মিলি হসপিটালের করিডোর দিয়ে 123 নম্বর কেবিনের সামনে এসে দাঁড়ায়। দরজার কাছ দিয়ে ভেতরে তাকাতে চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তার জন্য আজ ছেলেটা মৃত্যুর সাথে পাঙ্গা লড়ছে। মন্টু আজ 2 দিন হয়েছে হসপিটালে রেসপন্স করছে ঠিকই, কিন্তু এখনো জ্ঞান ফেরেনি। হাতে পায়ে মাথায় ব্যান্ডেজ, হাতে ক্যানলা ফিট করা, নাকে মুখে কতগুলো পাইপের নল লাগানো। রানী উতলা হয়ে কাচের উপর 2 হাত ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠল, খুব কষ্ট হচ্ছে, তাই না মিন্টু? সাথে মিলিও কাঁদছে, কিন্তু সে তো আর জানে না এই অবস্থা কিসের জন্য হয়েছে। রানী কেবিনের ভেতরে গেল না, আর নিজের প্রতি খুব ঘৃণা হচ্ছে। তার জন্য আজ কত কি হয়ে গেল। চোখের পানি মুছতে মুছতে মিলির হাত টেনে ভেজা কণ্ঠে বলে, চল বাড়ি যাই। ভেতরে যাবি না? না, ভালো লাগছে, বাড়ি যাব। দুজন হসপিটাল থেকে বের হয়ে আসে। বাইরে এসে আকাশের অবস্থা খুব খারাপ। এখন তেমন একটা গাড়িও নেই। দুজন রাস্তার কাছে আসতেই ঝুম বৃষ্টি পড়তে শুরু করে। মিলি রানীকে বলে, চল ছায়ার নিচে দাঁড়াই, না হলে পুরো ভিজে যাবি। ভিজবো আমি। দুহাত মেলে দিয়ে আকাশের দিকে তাকিয়ে কথাটা বলে রানী। তার মধ্যে অঝরে বৃষ্টি পড়তে শুরু করে। মিলি দৌড়ে ছায়ার নিচে চলে যায়, কিন্তু রানী চোখ বন্ধ করে বৃষ্টির পানিতে ভিজতে থাকে। মিলি এবার ছায়ার নিচে থেকে জোরে চিল্লায়, রানী, বৃষ্টিতে ভিজিস না, ঠান্ডা লেগে যাবে। মিলির কথা চুল বলেও পাত্তা দিল না। বৃষ্টির পানি শরীরে মাখাতে মাখাতে সামনে এগিয়ে যেতে যেতে বলল, তুই আমার সাথে গেলে আয়, তা না হলে আমি চলে যাচ্ছি। মিলি পড়ে মহা মুশকিলে। সে এখানে একা থেকে কি করবে? সেও ছুটে রানীর পেছনে। রাস্তাঘাট একদম ফাঁকা, মানুষ নেই, তবে গাড়ি চলছে আপন মনে। অনেকটা দূর এগিয়ে যেতে মিলি রানীকে কড়া কণ্ঠে শুধায়, যদি জ্বর ওঠে তাহলে তোর একদিন কি আমার একদিন, বলে দিলাম। কিচ্ছু হবে না, অনেক দিন পর বৃষ্টিতে ভিজতে পারছি। তুই একটু চুপ থাকতো। রানীর কথায় মিলি ভেঙচি কেটে পরপর বলে, বাড়ি গেলে আন্টি তোরে ধরে দিবে একটা, পাকনামো করে যত ভিজবার ভিজে নে। রানী আপাতত মিলির কোনো কথা কানে নিচ্ছে না। রাস্তায় জমে থাকা পানি পা দিয়ে ঠেলে ঠেলে বাচ্চাদের মতো খেলছে। এতটাই বৃষ্টিতে মাতোয়ারা হয়েছে যে ঠিক কতটা সময় পার হয়েছে এই মেয়ের জানা নেই। মিলি রানীর বাচ্চামো এতক্ষণ সহ্য করছে মুখ বুজে, তবে আর নয়। পরে জ্বর বাঁধিয়ে ছাড়বে এই মেয়ে। তাই দুহাত কোমরে রেখে রাগী কণ্ঠে বলে, ব্যাস অনেক হয়েছে রানী, এবার বাসায় চল। রানী দুহাত দূরত্বে দাঁড়িয়ে থেকে মিলির দিকে তাকালো, অতঃপর মুখাবয় পাল্টে নিজের দিকে আঙুল তাক করে বলল, এই যে আপু, আমাকে কিছু বলছেন? হ্যাঁ। মিলি আনমনে সেটা বলে পরপর ভুরু নিয়ে বলে, এই ওয়েট, কি বললি তুই? তবে রে, দাঁড়া। বলে রানীর পিছনে ছোটে। রানীও শব্দ করে হেসে ছুটতে শুরু করে মিলির হাত থেকে বাঁচার জন্য। ছুটতে ছুটতে
অনেক দূরে চলে আসে। তবে এই ছোটাছুটির জন্য রানীর পায়ের পাতা সুই সুই কাঁটা খোলে দৌড়ানোর তালে তালে পায়ের পাতা পর্যন্ত নেমে আসে। রানী তৎক্ষণাৎ থেমে যায় আর আশেপাশে উত্তেজিত হয়ে চুলের কাঁটাটা খুঁজতে শুরু করে, কিন্তু সেটার দেখা আর মেলে না। তাই না পেরে তাড়াতাড়ি করে চুলগুলো খোপা করে নেয়।